আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। তারেক রহমান নির্বাচিত হলে এলাকার সমস্যা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে যাবে বলছেন সালাম। বাংলাদেশ থেকে ঘুমের অপরাধ চিরতরে বিচ্ছিন্ন করে ফেলব বলছেন আসিফ নজরুল। শেখ হাসিনাকে দিয়ে আল্লাহ জামাতের ওপর কৃতকর্মের গজব দিয়েছিলেন বলছেন ইসলামী সমাজের আমির। এবং সর্বশেষ জানাবো সিক্কিমে 4.5 ঘণ্টায় 13টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। তারেক রহমান নির্বাচিত হলে এলাকার সমস্যা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে যাবে বলছেন সালাম। এলাকার রাস্তাঘাট, বিদ্যুৎ, গ্যাস ও পানি সহ নিত্যদিনী সমস্যার সমাধানে আর কোনো দপ্তরে যেতে হবে না। তারেক রহমান নির্বাচিত হলে তিনি প্রধানমন্ত্রী হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে এসব সমস্যার সমাধান করবেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা 17 আসনে বিএনপি নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। আব্দুস সালাম বলেন, বর্তমানে সারা দেশে ধানের শীষের পক্ষে যে জনসমর্থন তৈরি হয়েছে তাতে প্রতিপক্ষের মাথা খারাপ হয়ে গেছে। সে কারণেই তারা অবান্তর বক্তব্য দিতে শুরু করেছে। এতে প্রমাণ হয় আগামী দিনে বিএনপি জয়লাভ করবে। তিনি বলেন, বিএনপি একটি সুষ্ঠু ও ভালো নির্বাচন চায়, কিন্তু প্রতিপক্ষ নির্বাচনের মাঠে নেমে সেনাবাহিনীর বিরুদ্ধে যেভাবে বক্তব্য দিয়েছেন তা কোনো শৃঙ্খলার মধ্যে পড়ে না। একইভাবে তারেক রহমানকে নিয়ে যে ভাষা সমালোচনা করা হয়েছে সেটিও কোনো যুক্তিসঙ্গত পর্যায়ে পড়ে না। আব্দুস সালাম আরও বলেন, এখনও 4-5 দিন সময় আছে, তাই সবাইকে মাথা ঠান্ডা রেখে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানায়। নির্বাচনে জয় পরাজয় থাকেই, কিন্তু এখনও পর্যন্ত ঢাকা শহরের কোথাও তারা কখনো জয়ী হতে পারেনি। বিএনপির সঙ্গে থাকাকালে তাদের জামানত ছিল, আর বিএনপির বাইরে গেলে জামানতও থাকেনি। দেশ ও মানুষের অধিকার রক্ষার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, মা বোনদের উন্নয়নের পথে না আনলে, শিক্ষার সঙ্গে যুক্ত না করলে এবং রাষ্ট্রীয় ব্যবস্থায় সম্পূর্ণভাবে অন্তর্ভুক্ত না করলে দেশ এগোতে পারে না। অথচ প্রতিপক্ষের স্লোগান ও বক্তব্য নারী বিরোধী। তিনি বলেন, জনগণকে বিশেষ করে মা বোনদের নিজেদের অধিকার রক্ষায় বিষয়ে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে। অধিকার রক্ষার জন্য ধানের শেষ ছাড়া অন্য কোনো বিকল্প নেই। বাংলাদেশ থেকে ঘুমের অপরাধ চিরতরে বিচ্ছিন্ন করে ফেলব বলছেন আসিফ নজরুল। বাংলাদেশ থেকে ঘুম নামক অপরাধকে চিরতরে বিচ্ছিন্ন করে ফেলা হবে বলে জানিয়েছেন আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল। তিনি বলেছেন, ঘুমের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স ছিল। এই জিরো টলারেন্সে যে ভিত্তিভূমি স্থাপন করেছি, আগামী সরকার সেগুলো অবশ্যই অব্যাহত রাখবে। বাংলাদেশ থেকে ঘুম নামক অপরাধকে আমরা চিরতরে বিচ্ছিন্ন করে ফেলব। আসিফ নজরুল বলেন, আমরা ঘুমের বিচার শুরু করেছিলাম। বিচারপতি মাইনুল ইসলামের নেতৃত্বে ওই কমিশন অসাধারণ দক্ষতা, কমিটমেন্টের সঙ্গে কাজ করেছে। কমিশনের রিপোর্টের ভিত্তিতে ঘুমের বিচার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট অনুযায়ী গঠিত। আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালত রয়েছে, সেখানে অলরেডি ঘুমের বিচার শুরু হয়েছে। তিনি বলেন, আমরা ঘুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ প্রণয়ন করেছি, সেখানে ঘুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনকে ঘুমের ঘটনায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। 120 দিনের মধ্যে ঘুমের বিচার করার জন্য ঘুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করার বিধান রাখা হয়েছে। আইন উপদেষ্টা বলেন, জাতীয় মানবাধিকার কমিশন সংস্কার করে আইন করেছি, সেখানে জাতীয় মানবাধিকার কমিশনকে কার্যকর এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 করা হয়েছে। ঘুম সহ যে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী সহ যে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানবাধিকার কমিশন তদন্ত এবং মামলা করতে পারে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের ক্ষমতা দেওয়া হয়েছে, অর্থাৎ ঘুমের ঘটনা ঘটলে ক্ষতিপূরণ আদায় করতে পারবে কমিশন। এ সংক্রান্ত তদন্ত এবং বিচারের জন্য যে প্রতিষ্ঠানকে যে নির্দেশনা দেবে সেগুলো বাধ্যতামূলক হবে। এটা অমান্য হলে শাস্তির বিধান রয়েছে। ঘুমের শিকার ব্যক্তির পরিবারকে সহানুভূতি জানিয়ে তিনি বলেন, আমরা আপনাদের কথা দিচ্ছি, এই সরকারে যারা আছি তারা যখন দায়িত্ব থেকে সরে যাব, তখন ঘুম প্রতিরোধে এই সরকারে আসার আগে আমাদের যে ভূমিকা ছিল সেটা আরও শক্তিশালীভাবে অব্যাহত রাখব। শেখ হাসিনাকে দিয়ে আল্লাহ জামাতের উপর কৃতকর্মের গজব দিয়েছিলেন বলছেন ইসলামী সমাজের আমির।
জামায়াতে ইসলামীর বিভিন্ন সময়ে ছল চাতুরি করেছেন বলে মন্তব্য করেছেন ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ুন কবির। তিনি বলেছেন, ১৯৪১ সালে জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা হয়েছে। এই দীর্ঘ বছর পর্যন্ত তারা সঠিক স্ট্যান্ডার্ডের ওপরে দাঁড়ায় নাই। বিভিন্ন সময় তারা ছলছত্রি করেছে। এই জন্য গত ১৮ বছর শেখ হাসিনাকে দিয়ে আল্লাহ তাদের উপর কৃতকর্মের শাস্তি হিসেবে গজব দিয়েছিলেন। গত ১৬ বছর সবচেয়ে নির্যাতিত দল জামায়াতে ইসলামী উল্লেখ করে ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ুন কবির বলেন, তাদের বহু লোককে জেলে নেওয়া হয়েছে, গুম খুনের মধ্যে হিসাব করলে পাওয়া যাবে না। এরকম না, তাইলে এই দলের উপরে এত নির্যাতন করছে। এই দলের লোকেরা মনে করে এগুলো আমাদের ঈমানের পরীক্ষা, ভোটও ঈমানের পরীক্ষা। ইসলামী সমাজের আমির বলেন, ১৯৪১ সালে জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা হয়েছে। এই দীর্ঘ বছর পর্যন্ত তারা সঠিক স্ট্যান্ডার্ডের ওপরে দাঁড়ায় নাই। বিভিন্ন সময় তারা ছলছত্রি করেছে। এই জন্য এই ১৮ বছর শেখ হাসিনাকে দিয়ে আল্লাহ তাদের ওপরে তাদের কৃতকর্মের শাস্তি হিসেবে গজব দিয়েছিলেন। কিন্তু তারা বোঝে নাই এটা গজব, তারা বলছে রহমত। এখন তারা মনে করতেছে সুযোগ আসছে আমাদের জন্য। জামায়াত ইসলামীর এবার ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে ইসলামী সমাজের আমির হুমায়ুন কবির বলেন, জামায়াত ইসলামীর সুযোগ মনে করছে এইবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার। এবার ক্ষমতায় যাইতে হবে। তাহলে ক্ষমতায় যাওয়ার জন্য আমেরিকাকে অসন্তুষ্ট না করে খুশি করে ক্ষমতায় যেতে হবে। ইন্ডিয়াকেও খুশি করতে হবে, দেশের মানুষকেও খুশি করতে হবে। আর এই চিন্তায় আল্লাহর বিধান থেকে আমাদেরকে দূরে যেতে হবে, কারণ তারা তো চায় না ইসলাম আসুক। ইসলামী সমাজের আমির বলেন, জামাত ইসলামী নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা এখন যে সংবিধান বা প্রচলিত সংবিধান এই জায়গায় মেনে রাষ্ট্র চালাবে। তাদের ইশতেহার কোথাও নাই যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বর্তমান সংবিধান বাদ দিয়ে আল কোরআনের আলোকে নতুন সংবিধান রচনা করব, ওই সংবিধান দিয়ে রাষ্ট্র চালাবো। তাদের নেতাদের বক্তব্যের মধ্যে এক জায়গায়ও এরকম কোনো কথা নাই। আমরা গণতন্ত্র মানি না, মানব না। আমরা গণতন্ত্রকে বিদায় করব, ইসলাম নিয়ে রাষ্ট্র চালাবো। এ পর্যন্ত যারা রাষ্ট্র ক্ষমতায় গেছে সবাই ক্ষমতাকে অপব্যবহার করেছে বলে মন্তব্য করেন ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ুন কবির। তিনি বলেন, মানুষের সার্বভৌমত্ব ভিত্তিক গণতন্ত্র ও আল কোরআন বিরোধী সংবিধানই বাংলাদেশের মূল সংকট। এই সংবিধানের প্রতি আনুগত্য এবং এর ধারক বাহক নেতা বা সরকারের প্রতি আনুগত্য, এই তিনটি দেশের মৌলিক সমস্যা। সিক্কিমে 4.5 ঘণ্টায় 13টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও। গেল রাতে 4.5 ঘণ্টার মধ্যে মোট 13 বার ভূমিকম্পে কেঁপেছে ভারতের সিক্কিম। এই কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য বলছে, রাত 1:30টার নাগাদ সিক্কিমের গেলসিং এলাকায় প্রধান ভূমিকম্পটি হয়। রিক্টার স্কেলে তার মাত্রা ছিল 4.5। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 কিলোমিটার গভীরে। এই মূল কম্পনের পর শুরু হয় একের পর এক আফটার শক। এলাকায় 7টি এবং নামচিতে 4টি ছোট কম্পন ধরা পড়ে। গ্যাংটকেও 3.1 মাত্রা একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। পরপর এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু পর্যটক মাঝরাতে হোটেল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। স্থানীয় বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তবে এখনো পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ালের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত 1:40 দিকে হঠাৎ করে কম্পন অনুভূত হলে 2 জেলায় বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘুম থেকে জেগে ওঠেন, কেউ কেউ নিরাপত্তার জন্য ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। ঠাকুরগাঁও শহরের গোয়ালপাড়া এলাকায় স্থানীয় সাগর সুমন ও নীরব জানান, কয়েক সেকেন্ডের জন্য ঘরবাড়ি আসবাবপত্র কেঁপে ওঠে। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল অল্প সময়ের, ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ, রানীশঙ্কল ও বালিয়াডাঙ্গা সহ জেলার বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানা গেছে। একইভাবে পার্শ্ববর্তী জেলা দিনাজপুরের কয়েকটি এলাকাতেও কম্পন টের পাওয়ার কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয় নেটিজেনরা। তবে কোথাও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।